আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার চাপড়া বিধানসভার বিজেপি প্রার্থী সৈকত সরকার। সৈকত বাবু, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। সৈকত বাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি বিজেপির টিকিটে লড়ছেন এমন একটি সিট থেকে যেটা সংখ্যালঘু অধ্যুষিত একটা সিট, চাপড়া বিধানসভা, সেখান থেকে লড়ছেন। আপনার অভিজ্ঞতা কি? পার্টি আমাকে চাপড়া বিধানসভায় লড়ার জন্য মনোনীত করেছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, নীতিন নবীনজি, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখন বিষয়টা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে। আচ্ছা, আমাদের নরেন্দ্র মোদীজি পরিষ্কারই বক্তব্য যে 140 কোটি দেশবাসীরই উনি সেবক। গত 14 সাল থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার আমাদের চলছে, বা একসময় অটল বিহারী বাজপেয়ীর যে সরকার চলেছে 1999, 98, 2004 পর্যন্ত, কোনো অংশে কেন্দ্রীয় সরকার যেভাবে চালাচ্ছে বা চালিয়েছে, কোনো একটা সম্প্রদায়ের জন্য কিছু নয়, সারা ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের জন্যই আমাদের কাজ। সেন্ট্রাল গভর্নমেন্টের এক একটা প্রকল্প, বেশিরভাগ সুবিধা চাপড়া বিধানসভায় যদি পেয়ে থাকে সেটা সংখ্যালঘু মানুষরাই পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, গ্যাস, সুজলা যোজনার গ্যাস, 100 দিনের কাজ, হর ঘর জলের জল জীবন মিশনের প্রতিটা বাড়িতে স্বচ্ছ জল, প্রতিটা প্রকল্প, যেসব প্রকল্প এই মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছে আর যেগুলো আটকে রাখতে পারেনি, সেইগুলো নিচ অব্দি সবাই পেয়েছে। তা আমার কাছে ডাটা আছে যে চাপড়া বিধানসভা ম্যাক্সিমাম পেয়েছেন সংখ্যালঘুরাই পেয়েছেন। আচ্ছা, কিন্তু মানে সংখ্যালঘুদের বেশি পাস না, আপনি তো একটা সময় কালীগঞ্জ থেকে লড়েছিলেন, বিধানসভার প্রার্থী হয়েছিলেন, মানে সেটাও সংখ্যালঘু একটা বিধানসভা। ফলে সংখ্যালঘু এলাকায় কেমন রণকৌশল হতে পারে সেটা তো আপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 2016 সেই অভিজ্ঞতা কি কাজে মানে লাগাবেন এই চাপড়া বিধানসভা? অবশ্যই কাজে লাগবে। এক্সপিরিয়েন্স প্রতিটা দিনই আপনি চলছেন, এগোচ্ছেন রাজনীতিতে, প্রতিটা দিনই আপনার এক্সপিরিয়েন্স সঞ্চয় হয়, সেটা কাজে লাগে। 2016 সালে আঙ্গিকটা অন্য ছিল। তখন পার্টি 6-7%, 8%-এর পার্টি ছিল। আমরা আমাদের অস্তিত্বের জন্য আমরা লড়াই করতাম। অস্তিত্ব মানে আমাদের আইডিওলজিকে টিকিয়ে রাখার জন্য আমাদের লড়াই। তা সেই লড়াই আমরা লড়েছি। এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এইবার লড়াইটা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে, আচ্ছা, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস থাকবে না। তো এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি নেমেছি। সবাই জানে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে থাকার জায়গাই নেই। এত দুর্নীতি, এত অবস্থা খারাপ, কর্মসংস্থানের বিষয়, নানান বিষয় আছে। সেখানে দাঁড়িয়ে চাপড়ার মানুষও পরিবর্তন চাইছে। আচ্ছা, চাপড়ার সংখ্যালঘু সংখ্যাগুরু এরম বিষয় নয়, প্রত্যেকে, চাপড়ার প্রায় 2.5 লক্ষ মানুষ ভোটার, তারা এবার পরিবর্তন চাইছে। এবং এই পরিবর্তন কোনো ব্যক্তি বিশেষের নয়, সামগ্রিকভাবে পরিবর্তন। পশ্চিমবঙ্গের মানুষের সাথে তাদেরও পরিবর্তন। এবং চাপড়া, স্পেসিফিক্যালি চাপড়া, সারা সময় ধরে, দীর্ঘদিন ধরে আমরা দেখছি চাপড়া কীভাবে অবহেলিত। চাপড়াকে ইউটিলাইজ করা হয়েছে, চাপড়ার মানুষদের ইউটিলাইজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাদেরকে ভোট ব্যাংকে পরিণত করে ব্যবহার করা হয়েছে। এইবার সে চাপড়ার মানুষরা ওই জন্যে পরিবর্তন চায়, যে পরিবর্তনের উদ্দেশ্যে ভোট দেবে। আপনি যার সঙ্গে লড়াই করতে চলেছেন, তৃণমূলের প্রার্থী জেবের শেখ, তার বিরুদ্ধে আপনার লড়াইটা কতটা কঠিন বলে আপনার মনে হচ্ছে? আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়। আচ্ছা, এটা হচ্ছে আদর্শগত লড়াই, এটা হচ্ছে সামগ্রিক পরিস্থিতির লড়াই, পরিবর্তনের লড়াই। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে লড়াই কিসে? তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, তার সঙ্গে না, ব্যক্তিগত তিনি তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যক্তিগত তাহলে তো শত্রুতা লড়তে তো হবে আপনাকে তৃণমূল আমরা তো কংগ্রেসের। আমরা প্রতীকে লড়ি। উনি নির্দল হিসেবে লড়েছিলেন, হেরেছিলেন। উনি এবার প্রতীকে চেষ্টা করেছেন, প্রতীক পেয়েছেন। আর আমারও প্রতীক পদ্ম। এখানে পদ্ম ফুল ভার্সেস জোড়া ফুলের লড়াই। আচ্ছা, এখানটায় দাঁড়িয়ে হচ্ছে নীতি অনীতির লড়াই।
ঠিক আছে, এখানে হচ্ছে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করার লড়াই, চাপড়ার মানুষের দাবি দাওয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। কি পেয়েছে চাপড়া 15 বছর ধরে? সিপিএম আমলে কি পেয়েছে, তারপরে তৃণমূল আমলে কি পেয়েছে? আচ্ছা, বেশ কিছুদিন হয়ে গেল আপনার নাম ঘোষণা হয়েছে, ইতিমধ্যে আপনি বিভিন্ন কর্মী সভা করেছেন চাপড়াতে, মানে কি বুঝছেন আপনি, কেমন সাড়া পাচ্ছেন? প্রচন্ড ভালো সারা। মানুষ পরিবর্তনের জন্য তো মুখিয়ে আছে। মানুষ এবারে জানে যে আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পারবো। সেই চাপড়ার ভোট হবে না যে পঞ্চায়েত ভোট শুরু হলো সকাল 7টার সময় কল্যাণদহে মার্ডার হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, সেই ভোট হবে না যে ভোটে অন্যান্য ভোটে ছাপ্পা, রিগিং, ফলস ভোট যারা আছে না তাদের। প্রথমত ফলস ভোটের জায়গাই নেই, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয়েছে, স্বচ্ছ ভোটার লিস্টে ভোট হবে। দ্বিতীয়ত হচ্ছে মাছি গলতে পারবে না, নির্বাচন কমিশনের যা দায়িত্ব সেটা পালন করবে। এবং প্রশাসন লেভেলে যারা আসছে তাদেরকেও আমি পরিষ্কারই বার্তা দিতে চাই, স্বচ্ছতার সঙ্গে ভোট করুন। কারণ সরকারের তৃণমূল আসছে না, সরকারের বিজেপি আসছে। সৈকতবাবু, আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী, এই নিয়ে কোনো ডাউটই রাখবেন না। পদ্মফুলের চিহ্নে পদ্মফুলের বিধায়ক চাপড়া থেকে এবার প্রথমবার জয়ী হবে। এবং চাপড়ার মানুষ সিপিএমকে দেখেছে, চাপড়ার মানুষ তৃণমূলকে দেখেছে, এবার চাপড়ার মানুষ বিজেপির বিধায়ককে দেখবে যে আগামী 5 বছর সে বিজেপির বিধায়ক তাদের না, জন্য কি করে সেটা না। কি আপনি যেটা বললেন যে এবার ভোট দিতে পারবে মানুষ, চাপড়ার মানুষ, যদি চাপড়ার মানুষ প্রকৃতপক্ষেই তার নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে কি বিজেপি চাপড়া বিধানসভায় জিতবে এরকম আশা করছে? 100% জিতবে। এরা তো ভোটই দিতে যায় না। এরা তৃণমূল কংগ্রেস মুসলিমদের সবচেয়ে বেশি ভোট পায়, কিন্তু তাদের ওপর ট্রাস্টই করে না, বিশ্বাসই করে না, তাদেরকে ভোটই দিতে দেয় না, উল্টে তাদের ভোটটা দিতে মেরে দেয়। আচ্ছা মুসলিমরা তাদের ভোট দেয় তো সেটা ভোটই দিতে দেয় না, সেই জায়গা অবধি করে নেয়। আচ্ছা, আপনি ভোটে জিতলে চাপড়ার মানুষের জন্য আপনি কি করতে চান? চাপড়ার বেসিক জায়গাটা হচ্ছে কৃষি প্রধান এলাকা। হুম কৃষকদের সহযোগিতা করা হচ্ছে প্রথম কাজ। পাটের দাম সঠিক মূল্যে পাওয়াটা প্রথম কাজ। তাদের রাস্তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, যে মালপত্র নিয়ে যে তারা শহরাঞ্চলে বেচবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা পরিকাঠামোকে তৈরি করে দেওয়া তাদের কাজ। এই কাজগুলো কন্টিনিউ করতে হবে। কলেজটাকে তো তৃণমূলের আঁতুড়ঘর করে দিয়েছে, শিক্ষক শিক্ষিকাদের মারধর করে, ওখান থেকে দুষ্কৃতী বাহিনীদেরকে খেদাতে হবে, খেদিয়ে ওখানেও কলেজটাকে উন্নত মানের কলেজ তৈরি করতে হবে এবং একটা দারুণ কলেজ তৈরি করতে হবে। শুধু চাপড়া না, আশেপাশে সবাই ওই কলেজে পড়াশোনা করে, সেই জায়গা থেকে দিতে হবে। চাপড়ার কর্মসংস্থানের উপর জোর দিতে হবে, ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের দিকে জোর দিতে হবে, তাদেরকে নানান ভোকেশনাল ট্রেনিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে শুরু করে তাদেরকে আরও আধুনিকতার সঙ্গে তাদেরকে মিলিয়ে মিশিয়ে তাদেরকে এগোতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে জলঙ্গি নদী গেছে, ওপার থেকে এপারে কোনো ব্রিজ নেই, ঘাট পেরিয়ে বেরোতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি কানেকশনে কি করা যায় না করা যায় সেই জায়গাটা দেখতে হবে। বর্ডার লাইন অনেকে ফেন্সিং নেই এখন অনেক জায়গায়, সেই ফেন্সিং এর কাজটা দ্রুততার সাথে করতে হবে এবং তালমিল করে বর্ডার বিএসএফ এর সঙ্গে তালমিল করে এগোতে হবে। ফেন্সের ওপারে যারা 0 পয়েন্টে থাকেন তাদেরও তো একটা জীবন যন্ত্রণা আছে, তাদের জন্য কি বিশেষ কোনো চিন্তা ভাবনা? একদমই, এটা এই ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে, ওপরের কথা বলে, বিএসএফ কথা বলে একটা আলোচনার মাধ্যমে করতেই হবে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বর্ডারের লাইনে রাস্তাঘাটের উন্নতি দরকার। বর্ডার লাইনের রাস্তাঘাটের উন্নতি নেই, অনেক নেই, নানান বিষয় আছে, এটা করতে হবে। চাপড়ায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে সবচেয়ে বিষয়। চাপড়া আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে ব্যাকওয়ার্ড। চাপড়ায় ছাপ্পা, রিগিং, দুষ্কৃতিরাজ, মার্ডার এইসবের চাপড়া চেনে। চাপড়া মানেই সবার কাছে একটা আতঙ্ক। এই জায়গা থেকে চাপড়াকে সরাতে হবে। বিহার যদি আজকের দিনে এই জায়গায় পৌঁছাতে পারে, চাপড়াও পৌঁছাবে। আচ্ছা, আমি এই ভাষায় পরিষ্কার কথা বললাম। আর তৃণমূল কংগ্রেস এবং বেসিক্যালি 15 বছর ধরে চাপড়াটাকে উচ্ছন্নের দিকে চলে গেছে। 18 সালে পঞ্চায়েত ভোটে ভোট দিতে দেয়নি সাধারণ মানুষদেরকে, 23 সালেও ছাপ্পা দিয়েছে, তা সত্ত্বেও আমরা লড়েছি। 18 সালে তো মারধর করে বিডিও অফিস থেকে মারধর করে সব আমাদের লোকজন মাথা ফেটে বাড়ি চলে গেছিল, এই করেছিল। কার নেতৃত্বে হয়েছিল একটু ভালো করে জেনে নেবেন। সেই সময় কাকে ব্লক প্রেসিডেন্ট ছিল, কে নেতৃত্ব ছিল। চাপড়া এই ভয়মুক্ত পরিবেশ, ভয় ডরহীন পরিবেশ চায়, সেইভাবে সাধারণ মানুষ চায় বাঁচতে। সেই জন্য চাপড়া মানুষ পরিবর্তন চাইছে। আচ্ছা, আপনি প্রচারে চাপড়ায় ঝড় তুলছেন কবে থেকে?
প্রথম থেকে শুরু হয়ে গেছে। আমি পরে ঘোষণা হওয়ার পরের দিন থেকেই আমি কর্মী বৈঠক করছি এবং জনসংযোগ করছি। মানে সেটা কিভাবে করছেন? যে প্রতিটা অঞ্চল ভিত্তিকে আমাদের কর্মী কার্যকর্তাদের সঙ্গে দেখা করছি, সেখানে বসে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে সেখানে জনসংযোগ হচ্ছে, কর্মী বৈঠক হচ্ছে। তারপরে নানান জায়গায় দেয়াল লিখন তো চলছেই, পোস্টারিং চলছে, পতাকা লাগানো চলছে, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চলে এসছে। আর কর্মীরা এবার টকবকে ফুটছে, কারণ 26-এ বিজেপি সরকার আসছে। আচ্ছা, তা সেই বিজেপি সরকারের মধ্যে কর্মীরাও সমস্ত স্তরের দাঁড়িয়ে হিন্দু মুসলমান সবাইকেই বার্তা দিতে চাইছে যে সামিল হতে, এক নতুন পশ্চিমবঙ্গ গড়তে, আর নতুন পশ্চিমবঙ্গের মধ্যে নতুন চাপড়া গড়তে। ওই জন্য আচ্ছা, একটা প্রশ্ন মনে জাগছে, বিজেপির যে হিন্দুত্ববাদ যে নীতি, যেহেতু আপনি চাপড়া থেকে লড়ছেন, তাহলে আপনার প্রচারের ক্ষেত্রে কি এখানে সেই হিন্দুত্ববাদ থাকছে? প্রথম কথা হচ্ছে, আবার বলছি, বিজেপি নীতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি, আমি আমার ধর্মকে হুম হুম। যেমন পালন করি, এগিয়ে যাবে, অন্য ধর্মকে সম্মান করি। এই যে তকমাটা লাগিয়ে দেওয়া হয়, আমরা কিন্তু কোনোদিন রাষ্ট্রবাদী মুসলিমদের কোনোদিন বিপক্ষে নয়, কোনোদিন না। নাহলে এপিজে আব্দুল কালামের মতো লোককে রাষ্ট্রপতি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ী করে? এপিজে আব্দুল কালাম, আমরা এপিজে আব্দুল তার কালামকে মানে আপনি সামনে রাখি। বলতে চাইছেন যে চাপড়ার রাষ্ট্রবাদী যারা মুসলিম আছে তারা বিজেপির সঙ্গে? অবশ্যই আসবেন, তার কারণ তো তারাও তো আজ ভুক্তভোগী। তৃণমূল কি কালচার করেছে? তৃণমূল কালচার করেছে মারছে মুসলিম, মরছে মুসলিম। এই কালচারটা এনে দিয়েছে তৃণমূল। পঞ্চায়েতে গন্ডগোল হয়, মারধর হয়, মার্ডার হয়, বিজেপির কোনো লোক গিয়ে মার্ডার করে নাকি বা সব করে নাকি? তারা মার খায় বিজেপির লোকের, ঠিক আছে, কিন্তু যারা মুসলিমগুলো মরছে, কারা মারছে, কারা মরছে? আচ্ছা, এই যে রুকবানুর রহমানকে চাপড়া থেকে সরিয়ে পলাশীপাড়ায় যে ক্যান্ডিডেট করানো, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা ওদের নিজেদের ব্যাপার, কাকে কোথায় দেবে। তিনি 15 বছর ধরে যা করে গেছেন, তার যদি মনে করেন যে তাকে সরিয়ে দিয়ে সব শুদ্ধ হয়ে গেল, তৃণমূল কংগ্রেস। রুকমানুর রহমান তো আজকের দিনেও দাঁড়িয়ে নদিয়া জেলার চেয়ারম্যান, প্রেসিডেন্টের পরে তো উনি যে চেয়ারম্যান আছেন তৃণমূল, তার আন্ডারেই তো এরা রাজনীতি করেছে, এরা করেছে। তাহলে কি করে তার পাপ এরা ধুয়ে ফেলতে পারে? সেই সময় আমলে 15 বছরের দায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেক লিডারকে নিতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি লিডারকে নিতে হবে। এবং লড়াইটা তো তার এগেনস্টেই, লড়াইটা ওখানে XYZ যে থাকুক না কেন প্রার্থী, লড়াইটা তো এই অরাজকতা, এই দুর্নীতি, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তা সেখানে ক্যান্ডিডেট ফ্যাটার নয়, তো ক্যান্ডিডেট যে কেউ হোক তার বিরুদ্ধেই লড়াই। সৈকতবাবু, চাপড়ার মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি চাপড়ার মানুষকে বলতে চাই, নির্ভয়ে আপনাদের মতামত প্রকাশ করুন। আপনি যাকেই ভোট দিন না কেন, কিন্তু নিজের ভোটটা নিজে দেবেন, ভবিষ্যতের প্রজন্মকে বার্তা দিয়ে ভোটটা দেবেন। আপনার ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, আপনি পড়াশোনা করাচ্ছেন, কষ্ট করে স্কুলে নিয়ে যাচ্ছেন, উচ্চশিক্ষা দিচ্ছেন, কি জন্যে? চাকরির জন্য, 1,500 টাকা ভাতার জন্য নয়। আপনার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যখনই হবে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে, এবং বাড়ির বাইরে বেরিয়ে কোনো রকম একটা সুন্দর জীবনযাপন করবে। চাপড়ায় সুন্দর স্বাধীন প্রিয় জীবনযাপন করার ক্ষেত্রে দাঁড়িয়ে, কোনো উস্কানিমূলক জায়গায় দাঁড়িয়ে, যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটাই আমাদের দরকার। নতুন পশ্চিমবঙ্গ গড়ার, নতুন চাপড়া গড়ার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টি থাকবে, এবং চাপড়ার মানুষকে স্বার্থে, চাপড়ার প্রত্যেকটা এলাকার উন্নয়নের স্বার্থে আমি চাপড়ার মানুষকে আগ্রহ করব যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি। সৈকত সরকার আমার নাম, কিন্তু ক্যান্ডিডেট প্রার্থী হচ্ছে আপনারা। চাপড়ার 2.5 লক্ষ মানুষই প্রার্থী। চাপড়ার 2.5 লক্ষ মানুষের সঙ্গে আমি আছি, আপনাদের সাথে। আপনারাই সিদ্ধান্ত নেবেন আগামী দিনে চাপড়া কোন দিকে যাবে। তাই আপনারা আমাকে জেতাতে হবে না, আপনারা নিজে জিতুন, চাপড়াকে জেতান, সেই হিসেবে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।